সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের প্রতি কার্যদিবসের নিয়মিত আয়োজন ব্যবসাপাতি সারাদিনে। এই মুহূর্তে আপনাদের সাথে আছি আমি মৌসুমী আক্তার। আর শুরুতে জানিয়ে দেব ঢাকার পুঁজিবাজারের সূচক ও লেনদেনের খবর। আজ সপ্তাহের চতুর্থ কার্যদিবস আমরা দেখতে পাচ্ছি 2 ঘন্টা লেনদেন শেষে ডিএসসির প্রধান সূচক ডিএসসি এক্স ইন্ডেক্সটি 0.58 পয়েন্ট কমে অবস্থান করছে 4544 পয়েন্টে। এছাড়া অন্য যে দুটো সূচক রয়েছে তার মধ্যে ডিএস30 সূচকটি দেখতে পাচ্ছি 6.79 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 1758 পয়েন্টে। সরিয়া ভিত্তিক সূচকটি 2 ঘন্টা লেনদেন শেষে 1.78 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 1117 পয়েন্টে। মোট লেনদেন 168 কোটি টাকার উপরে ছাড়িয়েছে ঢাকার পুঁজিবাজারে। হাতবদল হওয়া কোম্পানিগুলোর মধ্যে দর বৃদ্ধির তালিকায় উঠে এসেছে 2 ঘন্টা লেনদেন শেষে 97টি কোম্পানি, দর হারিয়েছে 128টি। শুধুমাত্র শেয়ারগুলোর ক্ষেত্রে দর বৃদ্ধির তালিকায় উঠে এসেছে 114টি কোম্পানি, দর হারিয়েছে 16টি। এবং শুধুমাত্র মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে দর বৃদ্ধির তালিকায় উঠে এসেছে 5টি ফান্ড এবং দর হারিয়েছে 27টি ফান্ডের দর। এ ছিল ঢাকার পুঁজিবাজারের সূচক ও লেনদেনের খবর। আপনাদেরকে জানিয়ে রাখি, আপনারা চাইলে এই অনুষ্ঠান চলাকালে আপনাদের মতামত ও প্রশ্ন পাঠাতে পারেন এসএমএস এর মাধ্যমে। এসএমএস পাঠাতে আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন BIZO স্পেস আপনার নাম স্পেস আপনার মতামত লিখে পাঠিয়ে দিন 16232 এই নম্বরে যে কোনো অপারেটর থেকে। পুঁজিবাজার নিয়ে আলোচনায় আজ আমাদের সাথে আছেন প্রাইম ফাইন্যান্স ক্যাপিটাল লিমিটেডের সিইও মোশাররফ হোসেন। আমরা আলোচনা করব তার সাথে। আপনাকে স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে। থ্যাংক ইউ। আচ্ছা, আমরা দেখেছি টানা 9 দিন পরে যখন পুঁজিবাজারের লেনদেন শুরু হলো, তো প্রথম কার্যদিবসে দেখেছি খুব বড় একটা দরপতনের মধ্য দিয়ে শেষ হয়েছে। এটার কারণটা কি বলে আপনার মনে হয়? এবং আমরা কিন্তু দেখেছি যে ঈদের আগে যখন বাজেট নিয়ে আলোচনা হচ্ছিল, বাজেটে অনেক ধরনের চাওয়া পাওয়া ছিল, সেগুলো নিয়েও এক ধরনের ইফেক্ট আমরা দেখেছি পুঁজিবাজারে পড়েছে। তো আপনার কাছে কি মনে হয় যে ঈদের পরে 9 দিন ছুটির পরে বাজারের এই অবস্থা দিয়ে শুরু হলো, এবং আমরা এখন যদিও দেখছি যে বাজারের অবস্থা কিছুটা ভালো, তো প্রথম দিনটা এতটা খারাপ অবস্থায় কেন গিয়েছে বলে আপনার মনে হয়? এইটা আসলে তো অনেকগুলো কারণ কিন্তু অ্যাসাইন্ড। একটা তো হচ্ছে যে আপনার ঈদের পর অনেকে হয়তো তখনও কিন্তু ট্রেডে আসেননি, বাইরে ছিলেন। ইভেন আপনি জানেন যে অনেকে কিন্তু আপনার যে উমরায় যায় রোজার শেষের দিকে, তো তারা ঈদের কয়েকদিন পরে আসেন, তো সেটা হয়তো এসে পৌঁছান নাই দেখে সেরকমভাবে আপনার সরগরম হয়নি মার্কেট। অ্যানাদার কারণ লিটল হলেও আছে যে আপনার যে ঈদ ভ্যাকেশনের বা ঈদের ইমিডিয়েট আগে যে আনরেস্ট যেটা হয়েছিল, এটাতেও কিন্তু কিছুটা আপনার ইম্প্যাক্ট কিন্তু রয়েছে, এবং সেই কারণেও একটু নেগেটিভ ইম্প্যাক্ট হতে পারে। তবে সেটাতে এখন কেটে উঠেছে বলে মনে হয়, কারণ গতকালকে কিন্তু ভালোই আপনার দেখেছি আমরা ট্রেড ভলিউমও কিন্তু আপনার প্রায় 400 কোটি টাকার মতো হয়েছে, এবং ইন্ডেক্সও কিন্তু ভালো হয়েছে, এবং ভালো ভালো শেয়ারগুলোর কিন্তু প্রাইস আপনার আগেও যেমনটি ধরেছিল কিছুটা কিন্তু আপ হয়েছে গতকালকে। আমরা দেখতে পেয়েছি যে মিউচুয়াল ফান্ডসগুলোর কিন্তু প্রাইস গত এরই মধ্যে একটু আপ ট্রেন্ড কিন্তু রয়েছে। এটা কিন্তু একটা ভালো সিমটম যে মার্কেট ভালোর দিকে যাবে বা ভালো হবে, এরকম কিন্তু আমরা আশা ব্যক্ত করতে পারি। তো ওভারঅল বলা যায় যে সিচুয়েশন ঠিকই আছে। হয়তো ওই দুই তিনটা কারণে কিন্তু প্রথম দিকে একটু খারাপ ছিল, যেটা কিন্তু আপনার এখন কিন্তু ঠিক হয়ে আসছে। হয়তো এই মুহূর্তের মার্কেট দেখলে আবার বলবেন যে না এখনও তো একটু মাইনাস রয়েছে, বাট এটা তো টেম্পোরারি, এগুলো তো থাকবে। এর ভিতরে কিন্তু আমাদের মার্কেট তো রয়েছে, এবং এখানে ইনভেস্ট করে অনেকে গেইনও করছে, যেটা আমরা বলেও থাকি যে আপনার সেরকম শেয়ারে ইনভেস্ট করা উচিত যে মার্কেট আপনার ক্লোজ হয়ে গেলেও যেন আমার ইল্ডিং হয় ইনভেস্টমেন্টে। তো সেই রকম শেয়ারে ইনভেস্ট করলে ডেফিনেটলি আপনার গেইন মেকিং ইজিয়ার হয়, এবং ইজিয়ার হচ্ছে, আমরা যেটা দেখতেও পাচ্ছি। আচ্ছা, আমি এবার একটু জানতে চাইবো যে আমরা জুন ক্লোজিং এর ব্যাপারে শুনেছি যে কিছুটা চেঞ্জ আসার কথা। তো লিস্টেড কোম্পানিগুলোর মধ্যে কিন্তু বুক বিল্ডিং পদ্ধতিও আমরা জানি যে এর বর্তমান অবস্থাটা একটু জানতে চাবো আপনার কাছে, এবং এর উপরে কি ধরনের ইফেক্টটা পড়তে পারে বলে আপনার মনে হয়? আপনি প্রথম অংশ যেটা জুন ক্লোজিং এর একটা বিষয় আপনি বলেছেন, এটা জুন ক্লোজিং নিয়ে ফাইন্যান্স অ্যাক্টে কিন্তু একটা রেডিক্যাল চেঞ্জ এবার এসছে। সেটা হচ্ছে আপনার ব্যাংক ইন্স্যুরেন্স বাদে বাকি যে আপনার অন্য সেক্টরের যে কোম্পানিগুলো আছে লিস্টেড, তাদেরকে কিন্তু সবাইকে জুনে আপনার ক্লোজ করতে হবে। দ্যাট ইজ আপনার ফিসক্যাল ইয়ার হচ্ছে আমাদের জুলাই টু জুন, ওইটার সাথে মিল রেখে কিন্তু এটা করেছে যে আপনার জুলাইতেই আপনার এগুলোকে ক্লোজ করতে হবে। তো সেখানে আমরা দেখলাম যে মোটামুটি প্রায় 90টা কোম্পানির মতো আছে আপনার যাদেরকে ডিসেম্বর থেকে জুনে আসতে হবে, আদার দেন ব্যাংকস অ্যান্ড আপনার এফআই অ্যান্ড ইন্স্যুরেন্স কোম্পানিজ। তো এই 90টার মধ্যে কিন্তু আবার রিসেন্ট যেটা হলো আপনার এখানে এমএনসি আছে প্রায় 12টার মতো।
এই 12টা আপনার কিন্তু আপনার ওরা আপনার অ্যাপিল করেছে নট টু চেঞ্জ দেয়ার আপনার ফাইন্যান্স ইয়ার। তো ওইটা হয়তো আপনার থেকে যাবে ডিসেম্বরে, কিন্তু বাকি যে আরও 78টা বা 79টা থাকবে তাদের কিন্তু আপনার এই 1.5 বছরে এখন একটা বছর কমপ্লিট করতে হবে, এবং এখানে এই 1.5 বছরের ডিভিডেন্ড তাকে ডিক্লেয়ার করতে হবে। সেই ক্ষেত্রে কিন্তু একটা পজিটিভ এটার একটা ইম্প্যাক্ট রয়েছে, যে যারা ইনভেস্টর আছে এখানে যদি সে এই 1.5 বছরের মধ্যে 5টা কোয়ার্টারের কিন্তু ইপিএস আমরা জানি, এই 5টা কোয়ার্টারের ইপিএস দেখে যদি কেউ এখন ইনভেস্ট করে তাহলে এখান থেকে কিন্তু একটা নিশ্চিত গেইন করার সুযোগ রয়েছে। কারণ ওই যে 70টা কোম্পানি রয়েছে যাদের আপনার 70টা না 78টার মতো কোম্পানি রয়েছে যাদের কিন্তু আপনার ডিসেম্বর থেকে তাকে জুনে আসতে হবে, দ্যাট ইজ গত ডিসেম্বরে সে ক্লোজ করেছিল একবার, সেটা এখন আরও 6 মান্থস আপনার অ্যাড করে ওই ফাইন্যান্সিয়ালসের সাথে 18 মাসের ফাইন্যান্সিয়ালস নিয়ে তাকে মানে ইয়ার ক্লোজ করতে হবে। তো এটার একটা পজিটিভ ইম্প্যাক্ট তো ডেফিনেটলি রয়েছে। আরেকটা আপনি বলেছিলেন সম্ভবত বুক বিল্ডিং এর ইম্প্যাক্ট নিয়ে। এটা কিন্তু নতুন আইনে আমাদের 2015 সনে একটা নতুন আইন হয়েছে আইপিওর, এখানে কিন্তু আপনার বেশ রেডিক্যাল কিছু চেঞ্জ এখানে এসছে ক্যাপিটাল মার্কেটের, বিশেষ করে ইস্যু ম্যানেজমেন্টে। তো বুক বিল্ডিংয়ে আপনার বেশ কিছু কোম্পানি কিন্তু বাই দিস টাইম আপনার রোড শো করেছে এবং তাদের ফাইল জমা হয়েছে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে। আরও কিছু এই জুনের অ্যাকাউন্টস দিয়ে আপনার কাজ হচ্ছে, যারা হয়তো অক্টোবরের মধ্যে রোড শো করবে। আমরাও মার্চেন্ট ব্যাংকের আমাদেরও হাতে কয়েকটা রয়েছে, আমরা রোড শো করবো বলে আমরা প্রিপারেশন নিচ্ছি। এটা আপনার একটা ভালো উদ্যোগ, বুক বিল্ডিংয়ের যে চেঞ্জটা, যে প্রিমিয়ামে আসতে গেলে মেজর চেঞ্জ যে অংশটা, যে প্রিমিয়ামে আসতে গেলে ইউ হ্যাভ টু গো থ্রু বুক বিল্ডিং মেথড। তো এটা কিন্তু আপনার খুব ভালো একটা উপকার হবে ক্যাপিটাল মার্কেটের, এবং একটা বলা যায় যে প্রাইস বিল্ডিংয়ের একটা আপনার কি বলা যায় ভালো একটা আপনার মেকানিজম, যেটা দিয়ে প্রাইসটা আমরা বিল্ড করে তারপরে এসএসসিতে আমরা জমা দেবো। এটারও পজিটিভ ইম্প্যাক্টই আমরা দেখতে পাই। এছাড়া আপনি বলছিলেন আইপিওর কথা, যে এখন আমরা যেটা দেখেছি যে বিভিন্ন যারা আইপিও নতুন করে বাজারে আসছে, অনেকে কিন্তু আইপিও চাচ্ছে, আবার অনেকে চাচ্ছে না। এর কারণটা কি আপনার কাছে কি মনে হয়, যে ভালো মানের আইপিওটা আসা কতটা জরুরি? এটা অবশ্যই জরুরি, কারণ ভালো শেয়ার যদি মার্কেটে থাকে তাহলে তো মার্কেটের জন্য ভালো। আর আসতে কেউ চাচ্ছে কেউ চাচ্ছে না, যেটা আপনি জানতে চাইলেন, এটার দুটোর পক্ষে বিপক্ষে যুক্তি রয়েছে। আসতে চাচ্ছে না তার মধ্যে একটা তো কারণ আমরা দেখতে পাচ্ছি যে ওনাদের যে এক্সপেকটেশন, মার্কেটের যে স্ট্যাবিলিটি লেভেল ওনারা প্রত্যাশা করেন, সেটা ওনারা হয়তো ভাবছেন যে না, এখন সেই রকমের স্ট্যাবল না মার্কেট, এখন গেলে হয়তো আমি ভালো প্রাইস পাবো না, অথবা ডিলেড হতে পারে নানা কারণে। তো সেই কারণে অনেকে আসতে চায় না। আরেকটা কারণ ওনারা ফিল করে, যারা বড় বড় গ্রুপ রয়েছে আমরা কথা বললে এরকম দেখতেও পাই, যে এইটা সম্পর্কে একটু ওনাদের একটা কি বলা যায়, ওনাদের স্কেপটিক্যাল একটা অ্যাটিটিউড আছে, যে না আমরা অত আইন মানতে চাই না, অত আপনার রেগুলেটেড হতে চাই না, আমাদের ফ্যামিলির উদ্যোগে কোম্পানি হয়েছে, আমরা আরেকজনকে শেয়ার দিব কেন, বাহিরে শেয়ার দিব কেন, এই ধরনের অ্যাটিটিউডের কারণে কিন্তু অনেকে আসতে চায় না। তো ওটা খুব অল্প, বা ওনারা হয়তো প্রপারলি মেসেজ না এখান থেকে যে সে ভালো একটা ফাইন্যান্স করে কোম্পানিটাকে আরও ফার্দার হাইটে নিতে পারে, আরও ব্র্যান্ড ইমেজ বিল্ড করতে পারে, এই সুযোগগুলো থেকে উনি যে বঞ্চিত হচ্ছে, এটা ঠিক হয়তো উনি ওইভাবে দেখছেন না। আর অনেকে আসতে চায়, এবং আপনার কিউ তো লম্বাও আছে। সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে আপনারা জানেন হয়তো যে অনেক ফাইলই কিন্তু আপনার রেগুলার বেসিসে আসছে, ওনারা আবার স্ক্যান করে কিছু হয়তো আপনার অ্যাডমিট করছেন, কিছু হয়তো রিগ্রেট করছেন, এইভাবে কিন্তু রয়েছে ফাইল। আচ্ছা, আর একটা ব্যাপার যেটা হচ্ছে লিকুইডিটি, আপনি হয়তোবা জানবেন যে এটার কিন্তু আমরা তারল্য সংকট দেখেছি সেদিন আগেও। তো এটা কেন এই সংকটটা হচ্ছে, বা এটা কেন ইমপ্রুভ হচ্ছে না বলে আপনার মনে হয়? এটা আসলে আপনার দীর্ঘ 7 বছর ধরেই কিন্তু প্রলং করছে এই লিকুইডিটি ক্রাইসিসটা, এবং ডে বাই ডে কিন্তু আপনার এটা আরও ইন্টেন্স রূপ নিচ্ছে। আপনার এইটার কারণ হচ্ছে যে আমরা যে সংকটটা কি মানে কিছুটা হলেও কি কেটেছে? না না, কাটেনি, বরং আরও বাড়ছে এই কারণে যে আমি অন্য ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস থেকে টাকা নিয়ে আমার যে ইনভেস্টর আছে তাদেরকে লোন দিয়েছি, তো ওই টাকাটা কিন্তু আমি ব্যাক পাচ্ছি না, অথচ আমি কিন্তু যার থেকে টাকা নিয়েছি তাকে ফেরত দিতে হচ্ছে। তো এই যে আপনার একটা চাপ এবং অ্যাসেট লায়াবিলিটি যে মিসম্যাচ হচ্ছে, এইটার কারণে আপনার এই তারল্য সংকট ডে বাই ডে কিন্তু আরও বাড়ছে।
এবং আপনার যেটা আপনার সবচেয়ে দুঃখজনক অংশ সেটা হচ্ছে আমাদের নেগেটিভ ইকুইটি। আপনার আমি ধরেন 100 টাকা আপনার একজনকে ইনভেস্ট করলাম, সে 100 টাকা নিয়ে আসলো, 1:1 আমি লোন দিলাম। তো ওই অ্যাসেটটা 200 টাকা থাকার কথা, তো সেটা এখন প্রেজেন্ট মার্কেট ভ্যালুতে হয়তো 50 টাকা আছে। তাহলে 150 টাকাই কিন্তু তার নেগেটিভ হয়ে গিয়েছে। এবং এইটার সাথে আবার যে আমার 100 টাকার ফাইন্যান্স চার্জ, সেটা অ্যাড করলে কিন্তু এটা 150 টাকার উপরে চলে যায়। তো ডে বাই ডে আপনার এটা কিন্তু বাড়ছে, এই নেগেটিভ ইকুইটির যে পরিমাণটা এটা বাড়ছে। এবং এইটার কারণে কিন্তু আপনার তারল্য সংকট থেকে আমরা বেরোতে পারছি না। যদি মার্কেটটা একটু আপ হতো, ওই যে অ্যাসেটের যে ভ্যালুটা, সেই অ্যাসেটের ভ্যালুটা যদি 50 টাকা থেকে ধীরে ধীরে এটা 100 টাকা, 150 টাকা, 200 টাকা ক্রস করতো, তখন কিন্তু গিয়ে আপনার একটা লিকুইডিটি এনশিওর করা যেত। ওই শেয়ারটা সেল করে আমরা আমার ফাইন্যান্স যার থেকে নিয়েছি তাকে আমি পে ব্যাক করতে পারতাম, আমার নিজের যে ফার্দার ইনভেস্ট করার প্ল্যান ছিল সেটা আমি ইনভেস্ট করতে পারতাম। তো এইসব কারণে আসলে লিকুইডিটি যে আপনার রয়েছে, ডিফিকাল্টিজ রয়েছে আমাদের মার্চেন্ট ব্যাংকস এবং স্টক ব্রোকার্সগুলোতে, এটা থেকে কিন্তু আমরা আসলে বেরোতে পারছি না বিকজ অফ দিস লিকুইডিটি আপনার স্টিগমা, নেগেটিভ ইকুইটি স্টিগমা। আচ্ছা, আমাদেরকে বিরতির সময় হয়েছে, আমরা বিরতির পর আপনার কাছে জানতে চাইবো যে বাজেটে আসলে আপনাদের কি ধরনের চাওয়া পাওয়া ছিল। একটা বিরতির সময় হয়েছে, আলোচনার এ পর্যায়ে একটি বিরতি নিচ্ছি, আমাদের সাথেই থাকুন। বিরতির পর আবারও আমন্ত্রণ ব্যবসাপাতির সারাদিনে। পুঁজিবাজার নিয়ে আলোচনায় আজ আমাদের সাথে আছেন প্রাইম ফাইন্যান্স ক্যাপিটাল লিমিটেডের সিইও মোশাররফ হোসেন। আমরা আবারও ফিরছি আলোচনায়। বিরতিতে যাবার আগে আমরা বলেছিলাম যে বাজেট নিয়ে আপনার একটু জানতে চাইবো মতামতটা। বাজেট তো আসলে পাশ হয়ে গিয়েছে, কিন্তু আমি জানতে চাচ্ছি যে পুঁজিবাজারের সংশ্লিষ্টরা যারা আছেন তারা তো আসলে অনেক ধরনের পুঁজিবাজার নিয়ে অনেক কিছু চাওয়া পাওয়া ছিল বাজেটে, তার কোনোটাই তো পাওয়া হয়নি, এবং সংশোধনী বাজেটেও কিন্তু কোনো কিছু নতুন করেও পাওয়া হয়নি। তো আপনার কাছে এর প্রতিক্রিয়াটা আবার নতুন করে একটু জানতে চাচ্ছি, যদিও বাজেট পাশ হয়ে গিয়েছে। আসলে এখানে অনেকগুলো ভ্যালিড এরিয়া ছিল যেটা কগনিজেন্সে নেওয়া দরকার ছিল। তো আমরা কিন্তু নানা কর্নারে এটা চেষ্টা করেছি, ইভেনচুয়ালি আসলে সেরকম একটা আমরা ওইভাবে কিন্তু রিসিপ্রোসিটি যেটা আশা করেছিলাম সেটা পাইনি। এখানে যেমন দু একটা এরিয়া আসলে বলাই দরকার, যেটা হয়তো এবার পাইনি, আগামীবার তো পাওয়ার আশা রাখা যায়। যেমন আপনার ট্যাক্স রেট যেটা হারমোনাইজ করা, আমরা বারবার ট্রাই করছি যে একই মার্কেটে যে ইন্টারমিডিয়ারিজগুলো, 3টা ইন্টারমিডিয়ারিজ আমরা, এএমসি, মার্চেন্ট ব্যাংক এবং স্টক ব্রোকার, 3জনের রেট কিন্তু 3 রকমের। এইটা আসলে থাকা উচিত নয়, কারণ আমরা তো 3জনেই ক্যাপিটাল মার্কেটে কাজ করছি। হয়তো 3জনের রোল কিছুটা ডিফারেন্ট, বাট আমাদের মোরলেস অ্যাক্টিভিটিস ক্যাপিটাল মার্কেটে, এবং উই আর বিং কল্ড অ্যাজ ক্যাপিটাল মার্কেট ইন্টারমিডিয়ারিজ। তো আমাদেরকে একই রেটেই আপনার ট্রিটমেন্ট দেওয়া উচিত ট্যাক্সে। এটা কিন্তু আপনার কথাও দিয়েছিলেন আমাদেরকে কোনো কোনো পলিসি মেকার যে হ্যাঁ এটা দেখা হবে, বাট এটা সেভাবে আমরা দেখতে পাইনি। আর নাম্বার 2, আমাদের আরও চাওয়া ছিল যে ট্যাক্স রেটে গভর্নমেন্ট কিন্তু ইনকাম ট্যাক্স রেটে গভর্নমেন্ট আপনার লিস্টেড অ্যান্ড নন লিস্টেড কোম্পানি দুটো ডিফারেন্ট রেটে আপনার ট্রিটমেন্ট করেন। এতে লিস্টেড কোম্পানিদেরকে একটু এনকারেজ করা হয় ইম্পোজিং লোয়ার ট্যাক্স রেট। তো সিমিলারলি আমরা রিকোয়েস্ট করেছিলাম যে ভিএটি যেটা, এবং ভিএটি অ্যাক্টেরও কিন্তু একটা বিষয় আপনার কনসিডারেশনে আছে গভর্নমেন্টের, এখানেও চাইলে কিন্তু ওনারা ইচ্ছে করলে এটাকে নিয়ে আসতে পারেন। এখানে আমরা চেয়েছিলাম যে ভিএটিতে যে ট্রাঙ্কেটেড রেট হয়, যে লোয়ার রেটে আপনার ট্রিটমেন্ট দেওয়া হয়, সেটা যেন করা হয়, যে নন লিস্টেড কোম্পানি অ্যান্ড লিস্টেড কোম্পানি এই দুটোতে যেন ডিফারেন্ট ভিএটি রেট হয়। এটা ছাড়াও আবার আমাদের নেগেটিভ ইকুইটি নিয়ে ওনাদের কাছে চাওয়া ছিল যে এখানে যেন আমরা এটাকে রাইট অফ করতে পারি, প্রভিশন যেটা ওনারা অ্যাডব্যাক করে দেয়। প্লাস ট্যাক্স হলিডেড ম্যাটার তো রয়েছে, গভর্নমেন্ট চাইলে কিন্তু আসলে যে ক্যাপিটাল মার্কেটের যে ইন্টারমিডিয়ারি যারা খুব বেশি ওর্স পজিশনে আছে, তো তাদের থেকে তো আপনি ট্যাক্স ইম্পোজ করে রেখে কোনো লাভ নাই, দে কান্ট মেক প্রফিট, তাহলে সে কোত্থেকে ট্যাক্স দিবে? তার চেয়ে বেটার তাকে হলিডেতে রেখে দেওয়াই বেটার, এটা কিন্তু করতে পারতেন চাইলেই। তো এরকম বিষয়গুলো কিন্তু আমরা আলোচনা করেছি, বাট এরকম কোনো কিছু এখনও আমরা বুঝতে পারছি না যে কি প্ল্যান। আমরা এক্সপেক্ট করব যে প্লাস কালো টাকার বিষয়টা তো রয়েছে, আরও অনেকগুলো এরিয়াজ রয়েছে যেখানে কাজ করার সুযোগ রয়েছে ফর হেল্পিং দি ক্যাপিটাল মার্কেট। কারণ ক্যাপিটাল মার্কেটকে হেল্প করা গেলেই কিন্তু আপনার বিজনেস অ্যান্ড কমার্স যেটা সেটা হেল্প হবে, সেটা হেল্প হলেই টোটাল ইকোনমি কিন্তু স্টেবিলাইজড হবে।
তো এইটা আসলে এখানে কিন্তু আপনার এটাকে অ্যাভয়েড করার কোনো সুযোগ নেই। এটাকে আপনার পলিসি সাপোর্ট দেওয়া, এটা আমরা মনে করি যে এটা গভর্নমেন্টের ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট আপনার একটা চাওয়া হওয়া উচিত। কারণ আপনার ইকোনমি স্ট্যাবিলাইজড থাকা, এটা তো সব গভর্নমেন্টেরই চাওয়া, সমস্ত সারা ওয়ার্ল্ডের সমস্ত গভর্নমেন্টেরই এটা চাওয়া। তো আমাদের দেশে আমরা ক্যাপিটাল মার্কেটের মাধ্যমে এটা যে একটা বড় রোল রয়েছে জিডিপিকে আরও ফার্দার রেটে গ্রো করানো, ইকোনমিকে স্ট্যাবিলাইজড করা থ্রু ক্যাপিটাল মার্কেট, এইটা আমরা আসলে সেই পর্যায়ে এখনো বোধহয় মেসেজ দিতে পারছি না, আমরাই ব্যর্থ হয়তো। আচ্ছা, আমি এখানে আরেকটা বিষয় আমি জানতে চাইবো যে বিদেশি বিনিয়োগটা যে আমরা দেখতে পেরেছি যে বিদেশি বিনিয়োগটা কিন্তু আগে থেকে অনেকটা কমে গিয়েছে। আমরা দেখেছি 13.51% কিন্তু কমে এসেছে। তো এটার কারণটা আপনার কাছে কি মনে হয়? আমরা দেখেছি জঙ্গি হামলা এবং অনেক সন্ত্রাসী এগুলো কিন্তু অনেক বেড়ে গিয়েছে। এটার কারণে কি আসলে এই প্রতিক্রিয়াটা সৃষ্টি হয়েছে কিনা যে বিনিয়োগকারীরা আস্থা হারিয়ে ফেলেছে পুঁজিবাজারের উপর, বিনিয়োগ করতে ভয় পাচ্ছে, এরকম এটা কিছু? তো একটা অবশ্যই আপনার যদি আপনার ইকোনমিক স্ট্যাবিলিটি, পলিটিক্যাল স্ট্যাবিলিটি এগুলো না থাকে, তাহলে তো আপনার ফরেনাররা ইনভেস্ট এখানে করবে না, তার সিকিউরিটি তো নেই। এটা যে সে আপনার রিপ্যাট্রিয়েট করতে পারবে, এখান থেকে যে ইল্ড হবে সেটা তো সে দেখতে পায় না। তো যার জন্য সে এখানে ইনভেস্টও করবে না। এবং সেই কারণেই কিন্তু আপনার যে ফরেন ইনভেস্টমেন্ট যেটা আমাদের ক্যাপিটাল মার্কেটে আমরা দেখতে পেয়েছি, সেটা কিন্তু আপনার বাড়ার দরকার ছিল, বাড়া উচিত ছিল, কিন্তু সেটা বাড়েনি। আচ্ছা, এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড বা জঙ্গি হামলা তো কিছুদিন আগে হয়েছে, কিন্তু আমরা কিন্তু এর আগেও দেখেছি যে বিদেশি বিনিয়োগটা তেমন বাড়ছে না। এর মানে আপনার কাছে কি মনে হয় কেন এটা হচ্ছে? বিদেশি বিনিয়োগটা কেন বাড়ছে না? একই কারণটা হচ্ছে যে উনি যদি এটাকে ফিজিবল না মনে করেন, বিদেশি যারা বিনিয়োগ করেন, উনি যদি এটাকে আপনার ইল্ডিং না মনে করেন, তাহলে সে ইনভেস্ট করবে না। আমাদের দেশে তো প্রাইভেট ইনভেস্টমেন্টই কিন্তু এখন অনেক কমে গেছে, আপনি জানেন। একমাত্র পাবলিক ইনভেস্টমেন্ট কিন্তু রয়েছে, মেজর অংশে রয়েছে। ওনারা কিন্তু ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করছেন, আদার যে কমার্শিয়াল ভেঞ্চার রয়েছে, বিশেষ করে আপনার পাওয়ার সেক্টরে অ্যান্ড আদার সেক্টরে, সেগুলোতে বেশ ভালো ইনভেস্টমেন্ট কিন্তু পাবলিক এন্ড থেকে রয়েছে, পাবলিক সেক্টর, গভর্নমেন্ট এন্ড থেকে। কিন্তু প্রাইভেট থেকে কিন্তু ইনভেস্টমেন্ট আপনার সেই তুলনায় কিন্তু হচ্ছে না। এতে আপনার কি হয়, আমার নিজের দেশের লোকই তো ইনভেস্ট করছে না, তাহলে ফরেনাররা আপনার সে ইনভেস্ট করতে গেলে যে ধরনের তার এখানে সাপোর্ট দেওয়া দরকার, পলিসি সাপোর্ট এবং স্ট্যাবিলিটি রাখা দরকার, সেইটা হয়তো সেইভাবে যারা মানে প্রসপেক্টিভ ইনভেস্টর, তারা হয়তো এটা ফিল করছেন না, যার জন্য হয়তো ইনভেস্ট করছেন না। তবে যেহেতু গভর্নমেন্টের চেষ্টা রয়েছে এটাকে, এগুলোকে আপনার কি বলা যায়, ওয়াইপড আউট করা, যেটা আপনি জঙ্গির কথা বললেন, এটা তো যথেষ্ট সোচ্চার, এবং ওনারা তো বলা যায় যে ডেডিকেটেড এটাকে কন্ট্রোল করার জন্য। এগুলো তো মেসেজ আবার ওনারা নিশ্চয়ই পান, যারা ইনভেস্ট করতে চান। তো সেই ক্ষেত্রে হয়তো আমরা আশাবাদ ব্যক্ত করতে পারি যে এটা হয়তো আমরা আবার ফিরে পাবো। আচ্ছা, রাজস্ব নিয়ে একটু জানতে চাই আপনার কাছে, যে সরকারের তো রাজস্ব নিয়ে অনেক বড় পরিকল্পনা থাকে। তো আমরা দেখেছি যে মানে গেল বছর অর্থ বছরে যেটা হয়েছে যে ডিএসি থেকে সরকারের রাজস্ব এটা অনেক কম হয়েছে, কমেছে 9.63%। তো আপনার কাছে কি মনে হয় যে রাজস্বর আয়টা যদি বাড়াতে চায় ডিএসি থেকে, সরকারের করণীয়টা কি? কি করলে এই রাজস্ব আয়টা সরকার আরো বেশি বাড়াতে পারবে? এখন আপনার রাজস্বটা কিভাবে বাড়ে, উনি আপনার ট্রেড ভলিউম যদি বাড়ে, সেখান থেকে ট্যাক্স বাড়ে, দ্যাট ইজ রাজস্ব বাড়ে। তো ট্রেড ভলিউম বাড়তে হলে মার্কেট স্ট্যাবিলাইজ থাকতে হবে, আর আপনার বিনিয়োগ বাড়তে হবে, দ্যাট ইজ আপনার ক্যাপিটাল মার্কেট ভাইব্রেন্ট থাকতে হবে, তখনই কিন্তু আপনার ট্রেড ভলিউম বাড়বে। আর ট্রেড ভলিউম বাড়লে ট্যাক্স, যেটা রাজস্ব আপনি বলছেন, সেটা বাড়বে। তো এটার জন্য আসলে আমাদের অনেক সাজেশনও ছিল, অনেকগুলো। তার মধ্যে একটা সাজেশন যেটা এখানে আমি আবারও বলতে পারি, সেটা হচ্ছে যে মার্কেটকে স্ট্যাবিলাইজ করার জন্য লিকুইডিটি প্রয়োজন, যেটা আপনি এর আগেও একটা প্রশ্ন করেছিলেন। আর এই লিকুইডিটিটা আমরা কিন্তু জেনারেট করতে আর পারছি না, কারণ আমি তো যেই টাকা ফাইন্যান্স নিয়েছি সেটাই ফেরত দিতে পারছি না, ফার্দার আর ফাইন্যান্স কিন্তু কেউ আমাকে দিচ্ছে না। আবার মানে অন্যদিকে যাকে আমি টাকাটা দিয়েছি সেও কিন্তু আমাকে ফেরত দিতে পারছে না। তো এখানে কিন্তু একটা স্ট্যাগন্যান্ট লাইক সিচুয়েশন আপনার রয়েছে। তো এখানে যদি গভর্নমেন্ট তার সভরেন গ্যারান্টি দিয়ে যে ফান্ডগুলো বিভিন্ন ইনফ্রাস্ট্রাকচারের কাজে নিয়ে আসেন, সেটা যদি ক্যাপিটাল মার্কেটের জন্য নিয়ে আসেন এবং সেম কন্ডিশনে আমরা আবার ফেরত দিলাম, হ্যাঁ, যে হয়তো 3% উনি আনলেন, এই 3% রেটটা আমরাই আবার ফেরত দিলাম, সেই ক্ষেত্রে কিন্তু আপনার স্ট্যাবিলাইজড হতে পারে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে সময় দেওয়ার জন্য। আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি আপনাকে অনুষ্ঠানে। অনেক ধন্যবাদ। এই ছিল আমাদের আজকের আলোচনায়। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল।